সরকারি হাজী কোরবালী মেমোরিয়াল কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমাদের সকলকে অনলাইন ক্লাসে স্বাগতম। আল্লাহ পাকের অশেষ রহমতে আমরা আবারও তোমাদের সাথে অনলাইন ক্লাসে যুক্ত হতে পেরেছি। সাথে আছি আমি রাশিদা জেসমিন, সহকারী অধ্যাপক প্রাণীবিজ্ঞান। আমরা পড়ছিলাম জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের নবম অধ্যায় মানব জীবনের ধারাবাহিকতা, কন্টিনিউশন অফ হিউম্যান লাইফ। এই অধ্যায় থেকে আমরা গত ক্লাসে পড়েছিলাম গ্যামেটোজেনেসিস প্রক্রিয়ার স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়া এবং শুক্রাণু গঠন। আজকে আমরা এই গ্যামেটোজেনেসিস প্রক্রিয়ার আরো একটি ধাপ ওজেনেসিস প্রক্রিয়া, এই প্রক্রিয়াটি সম্পর্কে জানব এবং আরো জানব মানুষের ডিম্বাণুর গঠন সম্পর্কে। তো আমরা প্রথমে চলে যাই ওজেনেসিস প্রক্রিয়া। ওজেনেসিস প্রক্রিয়া বা ডিম্বাণু জনন। যে প্রক্রিয়ায় ডিম্বাণু তৈরি হয় সেই প্রক্রিয়াকে বলা হয় ওজেনেসিস প্রক্রিয়া বা ডিম্বাণু জনন প্রক্রিয়া। এই প্রক্রিয়া তিনটি ধাপে সম্পন্ন হয়। একটি হচ্ছে সংখ্যা বৃদ্ধি পর্যায়, বৃদ্ধি পর্যায় বা পরিবর্ধন পর্যায় এবং পূর্ণতা পর্যায়। প্রথমে আমি আসি সংখ্যা বৃদ্ধি পর্যায়ে। সংখ্যা বৃদ্ধি পর্যায়ে ডিম্বাশয়ের জার্মিনাল এপিথেলিয়াল কোষ বারবার মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে উগোনিয়া সৃষ্টি করে। এক বচনে উগোনিয়াম, বহু বচনে উগোনিয়া। এই উগোনিয়াগুলি পরবর্তীতে দ্বিতীয় যে ধাপ পরিবর্ধন পর্যায়ে চলে যায় বা বৃদ্ধি পর্যায়ে চলে আসে। এই সময় সাইটোপ্লাজমে লিপিড, প্রোটিন ইত্যাদি কুসুম আকারে জমা হওয়ার ফলে উগোনিয়ামটি বেশ আয়তনে বড় হয় এবং বিপাকীয় কাজসহ প্রোটিন সংশ্লেষণ অনেক বৃদ্ধি পেয়ে যায়। এই পরিবর্ধিত উগোনিয়ামকে প্রাইমারি উসাইট বলে। প্রাইমারি উসাইট। এই প্রাইমারি উসাইট আবার তার চারদিকে ফলিকল কোষ দ্বারা আবৃত হয়। তখন এটিকে বলা হয় প্রাইমারি ফলিকল, পরিস্ফুটনরত ফলিকল। ফলিকল কোষ দিয়ে প্রাইমারি উসাইটটি আবৃত হয়েছে। এর পরবর্তী স্টেপ হচ্ছে পূর্ণতা পর্যায়। প্রাইমারি উসাইট যখন পরিণত ফলিকল কোষ দ্বারা আবৃত হয়ে যায় তখন এই কোষটি আকারে এবং আয়তনে বেশ বড়সড় হয়। এবার এই কোষটি মিওসিস বিভাজনের জন্য প্রস্তুত হয়। প্রাইমারি উসাইট মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে একটি অপেক্ষাকৃত বড় কোষ এবং একটি ছোট কোষে পরিণত হয়। এই ছোট কোষটিকে বলা হয় পোলার বডি। এটি হচ্ছে প্রথম পোলার বডি। এবং দ্বিতীয় আরো একটি যে কোষ আকৃতিতে বড়সড়, এই কোষটির নাম হচ্ছে সেকেন্ডারি উসাইট। সেকেন্ডারি উসাইট পরবর্তীতে আবার বিভাজনের জন্য দ্বিতীয় মিওসিস বিভাজনের জন্য প্রস্তুত হয়। এদিকে প্রথম পোলার বডিটিও দ্বিতীয়বার বিভাজিত হয়ে দুটি কোষে পরিণত হয়, তখন এদেরকে বলা হয় দ্বিতীয় পোলার বডি। পোলার বডি বিভাজিত হয়ে দুটি পোলার বডিতেই পরিণত হয়। আর এই পোলার বডিগুলিকে বলা হয় দ্বিতীয় পোলার বডি। অপরদিকে সেকেন্ডারি উসাইটটি দ্বিতীয়বার মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে একটি পোলার বডি এবং একটি বড়সড় কোষের সৃষ্টি করে। এই কোষটি হচ্ছে মূলত ডিম্বাণু। এখানে এই ফলিকল কোষগুলি বিদীর্ণ হয়ে এই সেকেন্ডারি উসাইটটি ডিম্ব নালীর ভেতরে প্রবেশ করে। এখানে
এই চিত্রটি আমরা যেটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে ডিম্বাশয়। ডিম্বাশয়ের অভ্যন্তরে সেকেন্ডারি ওসাইট পর্যন্ত এর গঠন সম্পন্ন হয়। তারপর এই সেকেন্ডারি ওসাইটটি কিন্তু ডিম্বনালীতে প্রবেশ করে। ডিম্বনালীতে প্রবেশ করার পর সেকেন্ডারি ওসাইট এর চারদিকে কিছু গঠন পরিবর্তন করে একটি সম্পূর্ণ ডিম্বাণুতে পরিণত হয়। তো এইটি হচ্ছে একটি বিষয়, ওজেনেসিস প্রক্রিয়ায় ডিম্বাণু তৈরি হওয়ার প্রক্রিয়া, এবং আরো একটি বিষয় আমরা আজকে যেটি পড়ব সেটি হচ্ছে একটি ডিম্বাণুর গঠন। তাহলে এই পর্যন্ত আমরা যতটুকু জানলাম সেটি হচ্ছে ওজেনেসিস প্রক্রিয়াটি কিভাবে সম্পন্ন হয় এই বিষয়টি সম্পর্কে। এবারে আমরা আসি একটি ডিম্বাণুর গঠন সম্পর্কে। এবারে আমরা জানব মানুষের ডিম্বাণু কিভাবে গঠিত হয়। আমরা একটু আগে যে চিত্রটি দেখলাম, ডিম্বনালীর ভেতরে কিন্তু মূলত সেকেন্ডারি ওসাইটটি প্রবেশ করে। এই সেকেন্ডারি ওসাইটটি ডিম্বনালীর ভেতরে এই পরিবর্তনটুকু সম্পন্ন করে এটি ডিম্বাণুতে পরিপূর্ণ এবং অ্যাক্টিভ ডিম্বাণুতে পরিণত হয়। প্রতিটি পরিপক্ক ডিম্বাণুতে 3টি অংশ দেখা যায়। এই অংশ 3টি হচ্ছে ডিম্বাণু ঝিল্লি, ডিম্বাণুর ভেতরে নিউক্লিয়াস এবং এর ভেতরে সাইটোপ্লাজম। প্রথমে আমরা আসি ডিম্বাণু ঝিল্লি বিষয়ে। সেকেন্ডারি ওসাইটটি যখন ডিম্বনালীর ভেতর প্রবেশ করে তখন এই ডিম্বাণুটি বা সেকেন্ডারি ওসাইটটি বাইরের দিকে অনেকগুলি ফলিকল কোষ দ্বারা আবৃত হয়। ডিম্বাশয় থেকে যে ডিম্বাণু নির্গমন ঘটে তা সম্পূর্ণ ডিম্বাণু নয়। এটি প্রকৃতপক্ষে সেকেন্ডারি ওসাইট, এটির মধ্যে কিছু পরিবর্তন সাধিত হয়ে তারপর এটি ডিম্বাণুতে পরিণত হয় এবং ডিম্বনালীর অভ্যন্তরে প্রবেশ করার পর এটি দ্বিতীয় মিয়োসিস বিভাজন হয়ে দ্বিতীয় পোলার বডি সৃষ্টি করে এবং একটি পরিপূর্ণ ডিম্বাণুতে পরিণত হয়। এই অবস্থায় এই ডিম্বাণু গ্লাইকোপ্রোটিন সমৃদ্ধ জোনা পেলুসিডা নামক একটি প্রাইমারি আবরণে দৃঢ়ভাবে আবৃত হয়। জোনা পেলুসিডা কোনটি? এই আবরণটির নাম হচ্ছে জোনা পেলুসিডা এবং এই জোনা পেলুসিডা এবং ভেতরের যে অংশটি নিউক্লিয়াস এবং তার ভেতরের যে সাইটোপ্লাজম, ডিম্বাণুর সাইটোপ্লাজমকে বলা হয় উওপ্লাজম, এবং এই উওপ্লাজম, নিউক্লিয়াস এবং জোনা পেলুসিডা এদের মধ্যবর্তী কিছু তরল অংশ থাকে যেখানে সাধারণত প্রথম পোলার বডিটি এসে অবস্থিত হয়। পরবর্তীতে অবশ্য প্রথম পোলার বডি এবং দ্বিতীয় পোলার বডি এগুলি সবই বিনষ্ট হয়ে যায়। তো এই নিউক্লিয়াসের বাইরের দিকে কি থাকে? এই সাইটোপ্লাজম বা উওপ্লাজম, যেটা ডিম্বাণুর তরল পদার্থ, এবং তার বাইরের দিকে প্রথম যে ঝিল্লিটা তৈরি হয় তার নাম হচ্ছে জোনা পেলুসিডা, এবং এই জোনা পেলুসিডার বাইরের দিকে আরো একটি ঝিল্লি তৈরি হয়। এই ঝিল্লিটি ফলিকল কোষ দিয়ে গঠিত, এর নাম হচ্ছে করোনা রেডিয়েটা। মূলত এ দুটিই হচ্ছে ডিম্বাণু ঝিল্লি, করোনা রেডিয়েটা এবং জোনা পেলুসিডা। মূলত এই দুটিই হচ্ছে ডিম্বাণুর ঝিল্লি, করোনা রেডিয়েটা এবং জোনা পেলুসিডা। এরপরে আসো ডিম্বাণুর ভেতরে সাইটোপ্লাজম। নিউক্লিয়াসের চারদিকে যে তরলটা থাকে সেটি হচ্ছে ডিম্বাণুর সাইটোপ্লাজম, এটিকে বলা হয় উওপ্লাজম। ডিম্বাণুর সাইটোপ্লাজমকে উওপ্লাজম বলা হয়। এতে প্রচুর পরিমাণে গোলজি বডি, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং বিভিন্ন ধরনের কর্টিক্যাল গ্র্যানিউল থাকে। মানুষের ডিম্বাণুতে কুসুমের পরিমাণ খুবই কম থাকে এবং সাইটোপ্লাজমে কুসুম সমানভাবে ছড়ানো থাকে। এই জন্য মানুষের ডিম্বাণুকে বলা হয় মাইক্রোলেসিথাল ডিম্বাণু।
এবারে আমরা আসি ডিম্বাণু নিউক্লিয়াস সম্পর্কে। নিউক্লিয়াসটি বেশ বড় হয়, তবে কেন্দ্র থেকে একটু সরে অবস্থান করে। নিষেকের সময় নিউক্লিয়াসটি আবার কেন্দ্রে চলে আসে। নিউক্লিয়াসে প্রচুর পরিমাণ আরএনএ থাকে এবং 23টি ক্রোমোজোম থাকে। তাহলে মোটামুটি এই হচ্ছে মানুষের ডিম্বাণুর গঠন। তাহলে আমরা ডিম্বাণুর গঠন সম্পর্কে মোটামুটি ধারণা পেলাম। এবারে আমরা চলে যাই বাড়ির কাজে। গত ক্লাসে আমরা পড়েছি স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়া, আজকের ক্লাসে আমরা পড়েছি ওজেনেসিস প্রক্রিয়া। আমি তোমাদের বাড়ির কাজে এই দুটি প্রক্রিয়ার মধ্যে পার্থক্যের বিষয়টি খাতায় লিখতে বলেছি। আশা করি তোমরা এই দুটি বিষয়ের মধ্যে সুন্দর করে পার্থক্যটি লিখতে পারবে। স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়া কি? শুক্রাণু জনন প্রক্রিয়া। ওজেনেসিস প্রক্রিয়া ডিম্বাণু জনন প্রক্রিয়া। স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়ায় শুক্রাণু তৈরি হয়, ওজেনেসিস প্রক্রিয়া ডিম্বাণু তৈরি হয়। সমগ্র স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়া শেষে 4টি শুক্রাণু তৈরি হয়, সমগ্র ওজেনেসিস প্রক্রিয়া শেষে একটি ডিম্বাণু তৈরি হয়। এই বিষয়গুলি কিন্তু মূলত পার্থক্যের মধ্যে আসবে এবং আরো তোমরা দুটি প্রক্রিয়া ডিটেলসে পড়ে বুঝে যে পার্থক্যগুলি পাবে সেগুলি সুন্দর করে খাতায় লিখবে। তো আশা করি ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো। আজকে ক্লাস আর আমরা বাড়াবো না, আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।